ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ যে চেঞ্জ হয় এটা হিসাব, এই সংক্রান্ত হিসাব যাবতীয় যা যা আছে একদম ডিটেলসে ভাঙা। শুরুতে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম হয় সেটার সংক্রান্ত যাবতীয় যা যা আছে। যেমন ধরি যে এটা একটা পৃথিবী, তো পৃথিবীর কেন্দ্র হচ্ছে ও এবং মধ্যবর্তী দূরত্ব যেটা কেন্দ্র হচ্ছে ও এবং মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এবং ঠিক এই অবস্থানটিকে বলা হয় ভূপৃষ্ঠ বলা হয়। এবং এই অবস্থানের যে জি সেটা হচ্ছে ফিক্সড ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এই জিটা আসে একটা সূত্র থেকে, সেটা হচ্ছে GM/r²। এই সূত্র থেকে আসে। যদি এই পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় কোনো একটা বস্তুকে নিয়ে যাওয়া হয়, তাহলে ঠিক এই পয়েন্টে মানে এই পয়েন্টটা ধরলাম যে পি পয়েন্টে অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হবে। এবং এই জি প্রাইমটাকে বলা হয় যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি প্রাইম কত নির্ণয় করো, যেটা ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে GM/r+h এবং তার হোল স্কয়ার এটা। আচ্ছা, এখন জি এবং জি প্রাইমের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায় যে আমি যদি জি প্রাইম নির্ণয় করতে চাই তাহলে জি প্রাইম বাই জি ইকুয়াল টু করা যায় যে জি প্রাইমের মান জি প্রাইম বাই জি, এটা সরাসরি বলা যায় যে GM/r+h হোল স্কয়ার ডিভাইডেড বাই GM/r স্কয়ার। তো এটাকে এখানে GM/r+h হোল স্কয়ার ইন্টু এটা হচ্ছে উল্টা যাবে, সেটা হচ্ছে আর স্কয়ার বাই জিএম। এখন জিএম কেটে দিলে সেখান থেকে হচ্ছে r/r+h এবং তার হোল স্কয়ার চলে আসবে। এবং এটা হচ্ছে জি প্রাইম বাই জি এর মান, বা এখান থেকে জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে r/r+h এবং তার হোল স্কয়ার ইন্টু জি। এটা হইতেছে এই ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা জি প্রাইমের পরিমাণ। অর্থাৎ আমার জি প্রাইম ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি প্রাইম নির্ণয়ের জন্য শুধুমাত্র আমার ওই উচ্চতাটা জানতে হবে, উচ্চতা জানলে বের করা যাবে। ভূপৃষ্ঠ থেকে যত, এখন এই যে r+h আছে না, r+h, তো এই r+h কে আমি যদি ডি কল্পনা করে নিই, মানে একটা রাশি বিবেচনা করি। আচ্ছা, ধরি r+h ইকুয়াল টু ডি ধরে নিলাম। এখন একটা আমরা কনসেপ্ট জানি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায়, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যায় ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। এর গাণিতিক ভাষায় হচ্ছে এরকম বলা যায় যে জি প্রাইম কমতে থাকে। আচ্ছা, কি বলছে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। তাহলে উপরে উঠলে পরে কমতে থাকে, তার মানে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি এর পরিমাণ কমতে থাকে, যত উপরে ওঠা যায় তত কমতে থাকে। কি কমতে থাকে, জি কমতে থাকে। তাহলে সেই জি যেটা ওটা হচ্ছে সমানুপাতিক। কোনটা, জি কমতে থাকলে পরে কখন কমতে থাকে, যখন উপরে ওঠা হয়। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে ডিটা হবে নিচে, বোঝা গেল। এবং এটা স্কোয়ার ছিল না, স্কোয়ারটা দিয়ে দিতে হবে স্কোয়ার, তাহলে জি প্রাইম সমানুপাতিক 1/d স্কোয়ার। এটা যদি হয় তো এখান থেকে একটা ফর্মুলা নিয়ে আসা যায়, জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু 1/d স্কোয়ার। ধরলাম যে কে ইকুয়াল টু 1, ধরার দরকার নেই, কে হইতেছে একটা সমানুপাতিক ধ্রুবক এবং এই যাবতীয় সকল ক্ষেত্রে কে এর পরিমাণ হচ্ছে 1। তো এখান থেকে ডি স্কোয়ার ইকুয়াল টু 1/জি প্রাইম আসে, বা ডি ইকুয়াল টু হচ্ছে √1/জি প্রাইম। এটা একটা সূত্র, আবার এইটাও সরাসরি একটা সূত্র। এখন এই সূত্র থেকে এমসিকিউ আসে, অনেক এমসিকিউ আসে। এরকম এমসিকিউ যে ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, ধরলাম যে সেটা হাফ জি, ধরে নিছি এটা যে কোনো কিছু হতে পারতো। হাফ জি হলে উচ্চতা কত, তখন কি করতাম, তখন ডিরেক্ট ফর্মুলা, অর্থাৎ ডি ইকুয়াল টু হচ্ছে √1/জি প্রাইম ফর্মুলা, যেখানে 1/, অভিকর্ষ ত্বরণ হচ্ছে হাফ জি, মানে জি প্রাইমের পরিমাণ আছে হাফ জি, বা এটাকে বলা যায় যে √2/জি, √2/জি।
তখন এই যে এটা হবে অ্যান্সার। তো এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো একটা বস্তুকে নিয়ে গেলে পরে যে অভিকর্ষ ত্বরণের পরিমাণ চেঞ্জ হয়, সেই চেঞ্জের পরিমাণ হচ্ছে এইটা, এবং সেই সূত্রে জি প্রাইম ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ এবং তার হোল স্কয়ার হোল ইনটু জি, যেখানে আর প্লাস এইচকে যদি একটা রাশি বিবেচনা করি ডি, তাহলে এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ জি কনস্ট্যান্ট, সব কিছু কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে জি প্রাইম সমানুপাতিক 1/d স্কয়ার। সূত্র সেটা সমানুপাতিক হারে, কারণ এটা একটু বিশ্লেষণ করলে ডি জি প্রাইম ইকুয়াল টু 1/d স্কয়ার এমনি বোঝা যেতেছে যে আর কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট, তাহলে কি হবে আর প্লাস এইচ ইকুয়াল টু ডি ধরলে পারে জি প্রাইম ইকুয়াল টু জি প্রাইম সমানুপাতিক 1/d স্কয়ার। তার মানে হইতেছে কি জি প্রাইম সমানুপাতিক 1/d স্কয়ার মানে হইতেছে যে কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরে নেওয়া যায় বস্তুটার অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে। এই সম্পর্কটার দ্বারা তো এটাই বোঝায় ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা জি প্রাইম ইকুয়াল টু কে হোল ইনটু 1/d স্কয়ার, কে ইকুয়াল টু 1, তো ডি স্কয়ার ইকুয়াল টু 1/g প্রাইম। তাহলে এখানে ডি ইকুয়াল টু 0/1/g প্রাইম এটা। তো এটা থেকে একটা প্রশ্ন হতে পারে এরকম যে ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হাফ জি হলে উচ্চতা কত, তো ডি ইকুয়াল টু এখান থেকে বের করলে ডি ইকুয়াল টু √2/g হবে, এটা অ্যান্সার। তো এটা হচ্ছে কেস 1 ধরা যায়, কেস 1, কেস 1। আর কেস 2, ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় ধরলাম যে এটা একটা পৃথিবী, হ্যাঁ এটা একটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, যেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ধর এটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ, যেখানে জি এর পরিমাণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কোনো একটা বস্তু আছে সেটাকে এইচ গভীরতায় নিয়ে আসা হয়েছে, ধরলাম সেটা এইচ গভীরতা, সেটা পি পয়েন্টে নিয়ে আসা হয়েছে, পি পয়েন্টে নিয়ে আসা হয়েছে। তো এখন পি পয়েন্টে যে জি প্রাইম হওয়ার কথা, সেই জি প্রাইমটা কত হবে, সেই জি প্রাইমের পরিমাণ হচ্ছে 1 - এইচ বাই আর হোল ইন্টু জি, এটা হবে এইচ যত, তো 1 - এইচ বাই আর হোল ইন্টু জি। এখন এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এইচ যত পৃথিবীর কেন্দ্রের নিকটে আসবে, মানে এই যে এইচটা না, এটা তো ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট গভীরতায় নিয়ে যাওয়া হয়েছে, এখন এই এইচটা পৃথিবীর কেন্দ্রের কাছে যত আসবে, মানে কেন্দ্রের যত নিকটে আসবে অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে। মানে এটা বাংলায় যদি লিখি এরকম, মানে এইচ যত পৃথিবীর কেন্দ্রের নিকটে আসবে ততই জি প্রাইমের মান কমতে থাকবে। জি প্রাইমের মান যদি কমতে থাকে তাহলে তখন জি প্রাইমটা কত হবে, তখন জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1 - 2h বাই আর হোল ইন্টু জি। আর যদি একদম পৃথিবীর কেন্দ্রে, মানে এই এইচটাকে যদি ভূপৃষ্ঠ থেকে একদম সেন্টারে নিয়ে আসা হয়, তখন যে জি প্রাইমটা হবে, মানে এটা বাংলা যদি লিখি সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে, অর্থাৎ আর দূরত্বে জি প্রাইম ইকুয়াল টু 0, বা জি প্রাইম ইকুয়াল টু 1 - আর বাই আর ইন্টু জি, তো ইকুয়াল টু 0 হবে। এখন এই যে এইচ, মানে কেস 1 এবং কেস 2, কেস 1 কি বলছে, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, কেস 1 কি বলছে, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, এবং কেস 2তে বলছে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কেস 1 এবং কেস 2 এর ক্ষেত্রে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা এরকম যে এটা এক্স অ্যাক্সিস ধরা হয় আর এটা ওয়াই অ্যাক্সিস ধরা হয়, এক্স প্রাইম আর এটা ওয়াই প্রাইম। তো এই যে রেখাটা, এই রেখাটাকে পৃথিবীর গভীর বোঝায়, পৃথিবীর গভীর বোঝায়, এইচ গভীর বোঝায়। আর এটা হচ্ছে পৃথিবীর এইচ উচ্চতায় বোঝায়। আর এই যে উলম্ব রেখাটা, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। ধরলাম যে এই যে সেন্টার তো এটা হবে ব্যাসার্ধ আর, পৃথিবীর গভীরতা, পৃথিবীর উচ্চতা,
এই পয়েন্টটাকে r/2 বলে এটা p দ্বারা সূচিত করা হয়, এটা c, এটা d, d যেটা হবে সেটা হচ্ছে 3r/2। এখন এখান থেকে প্রশ্ন আসে, এটা থেকে প্রশ্ন আসে যে বি বিন্দুতে বা r/2 গভীরে জি এর মান কত? অনুরূপে বাকিগুলো এখানে একটা নোট রাখতে হবে, সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে যে ঐকশ স্তরণ জি প্রাইম সেটা হচ্ছে দূরত্বের সমানুপাতিক। এটা 1 নম্বর, এবং 2 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের উপরে জি প্রাইম হচ্ছে বি স্কয়ারের বর্গের সমানুপাতিক। তো এটি একটি ঢালু আনত তলে সর্বোচ্চ বিন্দু মানে শীর্ষবিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু থেকে তল দিয়ে গড়িয়ে পড়া কোনো মার্বেলের অতিক্রান্ত দূরত্ব এস, তার অতিক্রান্ত উলম্ব তথা এইচ এর সমানুপাতিক। মানে এটার যদি চিত্র আঁকাই তাহলে চিত্রটা ঠিক এরকম হবে যে উলম্ব বলছে না, উলম্ব বলতে মানে লম্ব বরাবর এইভাবে উলম্ব দূরত্ব এইচ এর সমানুপাতিক। আচ্ছা, এটা এক্স অ্যাক্সিস চিন্তা করা যায়, এইচ, এটাকে ধরলাম এইচ। এখন কি বলছে, একটি ঢালু আনত তলের সর্বোচ্চ বিন্দু, এটা ধরলাম এটা সর্বোচ্চ বিন্দু ধরলাম এটা পি। সর্বোচ্চ বিন্দু থেকে তল দিয়ে গড়িয়ে পড়া কোনো মার্বেলের তল, তার মানে আনত, কি বলছে, তল দিয়ে গড়িয়ে পড়া কোনো মার্বেলের তল আর কোথায় আছে, তার মানে আনত তল, এটা সেই পি বিন্দু, তার এটা হচ্ছে এইচ, আর সেই তলের যে দূরত্ব সেটা হচ্ছে এইচ। আচ্ছা, এখন কি বলছে, একটি ঢালু আনত তলের সর্বোচ্চ বিন্দু থেকে তল দিয়ে গড়িয়ে পড়া কোনো মার্বেলের অতিক্রান্ত দূরত্ব এস তার অতিক্রান্ত উলম্ব দূরত্ব তথা এইচ এর সমানুপাতিক। তার মানে এই যে এইচ এর সমানুপাতিক হচ্ছে এস, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ যে সূত্রটা আসে এইচ সমানুপাতিক এস, এটা এস সমানুপাতিক এইচ বা এইচ সমানুপাতিক এস, এইগুলো। এখন একাধিক বস্তু চিন্তা করি, যেমন এটা একটা মানে একাধিক সিস্টেম যদি চিন্তা করি, যেমন এটা এইচ ওয়ান ধরলাম তাহলে এটা এস ওয়ান হবে, এটা যদি এইচ টু ধরি তাহলে এটা এইচ টু হবে, এটা যদি এইচ থ্রি ধরি তাহলে এটা এইচ থ্রি হবে, এরকম। আর ধরলাম যে এখানে একটা কোণ উৎপন্ন করছে এটা, তাহলে এটার যে এখান থেকে কয়েকটা গাণিতিক রূপ আনা যায়, যেমন এমসিকিউর জন্য কাজে লাগে যেগুলো, সেগুলো হচ্ছে যে যেহেতু এস সমানুপাতিক এইচ সেহেতু এস ওয়ান সমানুপাতিক এইচ ওয়ান, বা এস ওয়ান ইকুয়াল টু কে এইচ ওয়ান বলা যায়, এস ওয়ান বাই এইচ ওয়ান ইকুয়াল টু কে। আবার এস টু সমানুপাতিক এইচ টু বলা যায়। তো এটা যে কথা, এটা তো সেম কথা না, তাহলে এটার ক্ষেত্রে এত কিছু করার দরকার আছে নাই, তাহলে এইচ টু ডিভাইডেড বাই এইচ টু ইকুয়াল টু কে বলা যায়। তো এই কে সেম জিনিস যদি হয় তাহলে এইচ ওয়ান বাই এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু বাই এইচ টু ইকুয়াল টু কে বলা যায় না, যায়। এনে এরকম হয় যে এইচ ওয়ান আছে, এইচ টু আছে, এইচ থ্রি আছে, তাহলে এইচ থ্রি তো আনা যেত, তো এতগুলো এত দরকার নাই। এরকম যদি আনতেই থাকে তাহলে 10 পর্যন্ত যাবে, মানে এইচ ওয়ান বাই এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু বাই এইচ টু ইকুয়াল টু এইচ থ্রি বাই এইচ থ্রি ইকুয়াল টু ডট ডট ইকুয়াল টু কে, এরকম হবে। এতগুলো দরকার নেই, দুইটা সিস্টেম বিবেচনা নিয়েছি, দুইটা সিস্টেমের ক্ষেত্রে কাজ করছে, যে এইচ ওয়ান ধরছি, এইচ টু ধরছি, এই দুইটা নিয়ে কাজ করছে, এইচ থ্রি বাদ রাখছি আপাতত। তাহলে এই দুইটা নিয়ে কাজ করলে এইচ ওয়ান বাই এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু বাই এইচ টু ইকুয়াল টু কে, আমার লাগবে হচ্ছে এটুকু। এবং এটা হচ্ছে এমসিকিউতে আসে। এরকম এমসিকিউতে প্রশ্ন তাহলে কিরকম আসতে পারে, এরকম আসতে পারে যে একটি ঢালু আনত তলে, মানে দুইটি ঢালু আনত তল আছে, দুইটা সিস্টেম, সেখানে হচ্ছে যে প্রথম তল দিয়ে কোনো একটা মার্বেল গড়িয়ে পড়ার ক্ষেত্রে যে আনত তলের দূরত্ব এবং হচ্ছে উলম্ব রেখার দূরত্ব দেওয়া আছে, এবং দ্বিতীয় সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে উলম্ব রেখার দূরত্ব দেওয়া আছে, বললো যে দ্বিতীয় সিস্টেমের ক্ষেত্রে মার্বেলের অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে সেক্ষেত্রে কী চাইছে, এস টু চাইছে, তখন হচ্ছে এই এস টু বের করতে হবে এই ফর্মুলা অ্যাপ্লাই করে। ওইটা একটা এমসিকিউ টাইপ, যেমন এরকম হবে যে এস টু ইকুয়াল টু এস ওয়ান বাই এস ওয়ান হোল ইন্টু এস টু ইকুয়াল টু এস টু, এটা এমসিকিউর জন্য আসে, বিশেষ এমসিকিউর জন্য আসে। তারপরে হচ্ছে
স্পেশাল কেস 2, যেটা হচ্ছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রকে মানে সমতলে চিন্তা করে পাই। পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা ছিল এরকম যে এই সমানুপাতিক টি স্কয়ার, অর্থাৎ নির্দিষ্ট সময় টি এ যে দূরত্ব এইচ অতিক্রম করে তা ওই সময় টি এর বর্গের সমানুপাতিক, মানে এই সমানুপাতিক টি স্কয়ার ছিল, এরকম ছিল। তো এটাকে যদি আমি এইচ নির্দিষ্ট উচ্চতা আসলে এইচ সমানুপাতিক টি স্কয়ার, ওই মানে উলম্ব রেখা ছিল, ওই উলম্ব রেখাটাকে যদি আমি সমতলে চিন্তা করি মানে উলম্ব রেখাটা, ওইটা ছিল 3 নম্বর সূত্রটা ছিল এরকম যে একটা স্থির বস্তু আছে, স্থির বস্তুটা ঠিক এইভাবে পড়তেছে, এখানে উচ্চতা এইচ, সময় টি, এখানে পড়লো। হ্যাঁ, এখানে আসলে এরকম যে এইচ সমানুপাতিক টি স্কয়ার ছিল, কিন্তু এটা বলতেছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রকে সমতলে মানে কি এক্স অ্যাক্সিস চিন্তা করলে পারে। তার মানে সমতলে যদি চিন্তা করি, অর্থাৎ এই যে এইচ দূরত্বটা হয়ে যাবে সমতল এক্স অ্যাক্সিসের সমান্তরাল, এইভাবে হবে, তখন হবে এইটা হবে স্থির। তখন এই যে এইচটা পাওয়া যাবে না, আর এই ক্ষেত্রে পাওয়া যাবে এস, আর এই ক্ষেত্রে যদি সময় লাগে টি, তো এই ক্ষেত্রে তাহলে এই সমানুপাতিক টি স্কয়ার হয়, তাহলে এই ক্ষেত্রে হবে এস সমানুপাতিক টি স্কয়ার। তো এস সমানুপাতিক টি স্কয়ার এটা বলছে। তো এখান থেকে এটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে এস বাই টি স্কয়ার ইকুয়াল টু কে, এরকম একটা সূত্র আসে। তো এটা যদি সিস্টেম 1 ধরি, আর সিস্টেম 2 এ যদি এরকম হয় যে এটা ধরলাম যে S1 এটা T1, তাহলে এটা S2 এটা T2 স্কয়ার ইকুয়াল টু কে হবে। তখন সূত্রটা দাঁড়াবে এরকম যে S1 বাই T1 স্কয়ার ইকুয়াল টু S2 বাই T2 স্কয়ার, এরকম সূত্র দাঁড়াবে। তখন এটা থেকে একটা এমসিকিউ পাওয়া যাবে, এটা থেকে একটা এমসিকিউ সৃষ্টি হবে। তো আমার এই কনসেপ্টের ক্ষেত্রে একটা বিষয় মাথায় মুখস্থ রাখতে হবে আর কি, মুখস্থটাই মানে এটার সাথে এটা রিলেটেড, এরকম এটা মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে এটা অনেক সময় এমসিকিউতে চলে আসে, এখানে মুখস্থ রাখতে হবে, কারণ এটার সাথে এটা কিছুটা রিলেটেড আছে। এক্স অক্ষের দিকে টি স্কয়ার এবং ওয়াই অক্ষের দিকে এস স্থাপন করলে এক্স অক্ষের দিকে টি স্কয়ার এবং ওয়াই অক্ষের দিকে এস স্থাপন করলে একটি লেখচিত্র পাওয়া যাবে। হ্যাঁ, করলে একটি লেখচিত্র পাওয়া যাবে, মূল বিন্দু লেখচিত্র পাওয়া যাবে, এবং ওই লেখচিত্রটি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে, এবং এটি মূল বিন্দুগামী সরলরেখা হবে। আচ্ছা, আমার তো জায়গা নাই, আমি এখানেই আনার চেষ্টা করি সেই সরলরেখাটার চিত্রটা কীরকম হবে আর কি। ওটা সেটা হচ্ছে এরকম এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, তাহলে এটা হবে 0,0। মূল বিন্দুগামী বলছে না, কারণে এটা এই সরলরেখা মানে এবি সেই সরলরেখা যেটি মূল বিন্দুগামী। যখন এক্স অ্যাক্সিস বরাবর মানে এক্স অক্ষের দিকে টি স্কয়ার, এবং ওয়াই অক্ষের দিকে এস বিবেচনা করা হবে, তখন সেটি হবে মূল বিন্দুগামী সরলরেখা। কি আবার বলি, এক্স অক্ষের দিকে টি স্কয়ার এবং ওয়াই অক্ষের দিকে এস স্থাপন করলে একটি লেখচিত্র পাওয়া যাবে, এবং এটি মূল বিন্দুগামী সরলরেখা হবে, যেটা এটার সাথে রিলেটেড। কয়টা বিষয় এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কি বলছে, স্থির অবস্থান থেকে বলছে, একই উচ্চতা থেকে বলছে, আর বিনা বাধায় সকল পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। তো সমান সময়, এই সময়টাকে যদি টি ধরি এবং সমান পথ এটাকে যদি এইচ ধরি, আর একই উচ্চতা বলার কারণে যদি সিস্টেম 2টা বিবেচনা করি, যে সিস্টেম 1 সিস্টেম 2, তাহলে এই ক্ষেত্রে যদি উচ্চতা h1 হয়, এই ক্ষেত্রে উচ্চতা হবে h2, এবং একই উচ্চতা হওয়ার কারণে h1 ইকুয়াল টু h2 হবে। তাহলে বিষয়টা
সিম্পলিফাই করলে এরকম হয় যে মনে করি এখানে একটা স্থির বস্তু আছে, তো এটা বিনা বাধায় পতিত হলো। তো এটার যে উচ্চতা h1 আর পড়তে সময় লাগছে t1, আর এটা হচ্ছে সিস্টেম 1। আর সিস্টেম 2 এর ক্ষেত্রে অন্য একটা বস্তু, সেটা হচ্ছে ওটাও স্থির, ওটা পড়ছে বিনা বাধায় নিচের দিকে পড়তেছে h2 উচ্চতা, এবং এক্ষেত্রে সময় h2 অতিক্রম করতে t2 সময় লাগছে। এটা সিস্টেম 2। যেহেতু বলছে যে h1 = h2 হবে, অর্থাৎ এই উচ্চতা এবং এই উচ্চতা দুইটা সিস্টেমের ক্ষেত্রে সমান, ফলে প্রথম সূত্র অনুসারে বলা যায় যে যে দ্রুত h অতিক্রম করে তা ওই সময়ের সমানুপাতিক, এরকম। ফলে এখান থেকে একটা সূত্র আসে যে এই সমানুপাতিক t, বা বলা যায় h1 = kt1, বা h1/t1 = k। আবার এটার ক্ষেত্রেও h2 সমানুপাতিক t2, বা h2 = k t2, বা h2/t2 = k। তো উভয়ের ক্ষেত্রে কে পাওয়া গেল, তার মানে দুইটা মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। সেটা হচ্ছে h1/t1 = h2/t2 এরকম একাধিক সিস্টেমের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে h1 = h2 = h3 = h4 এরকম যদি একাধিক অসীম পর্যন্ত যাবে, যে h1/t1 = h2/t2 = k, এই ফর্মুলাটি প্রযোজ্য হবে। এবং এখান থেকে যদি প্রথম h1/t1 = h2/t2 এইটুকু বাইরে নিয়ে আসি, তাহলে এটা একটা এমসিকিউ হয়ে যায়। এমসিকিউ যেমন দুইটা সিস্টেম দেওয়া আছে, দুইটা সিস্টেমের ক্ষেত্রে প্রথম সিস্টেমে উচ্চতা দেওয়া আছে এবং দ্বিতীয় সিস্টেমে উচ্চতা এবং সময় দেওয়া আছে। বলা হলো যে প্রথম সিস্টেমে সময় কত, তখন এই সূত্র প্রয়োগ করে এমসিকিউ। আচ্ছা, দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। বলছে নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ, নির্দিষ্ট একটা সময়ে সেটা ধরলাম টি, প্রাপ্ত বেগ সেটা ধরলাম ভি। ওই সময়ের বলতে কোনটা, এই সময় টি এর সমানুপাতিক। তার মানে স্থির অবস্থান থেকে, এটা স্থির অবস্থান থেকে বিনা বাধায় একটা বস্তু পড়তেছে, ঠিক এই পয়েন্টে যে বেগটা পাওয়া যাবে সেটা ধরুন v1, এবং বলছে নির্দিষ্ট সময়, সেই সময়টা ধরুন t1। ওই সময়ের নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ v1 ওই সময় t1 এর সমানুপাতিক, অর্থাৎ v1 সমানুপাতিক t1। তো এটাকে বলা যায় যে v1 হচ্ছে k t1, বা v1/t1 = k। এটা সিস্টেম 1। আবার সিস্টেম 2 যদি বিবেচনা করি, ধরলাম যে অনুরূপ আরেকটা বস্তু স্থির ছিল শুরুতে, সেটা বিনা বাধায় পড়তেছে, কিন্তু এবার ভূমি স্পর্শ করে নাই, যেটা আগের বার ভূমি স্পর্শ করেছিল কিন্তু এখন ভূমি স্পর্শ করে নাই। সেটা ধরলাম যে বায়ুর যে কোনো একটা ফিক্সড পয়েন্ট, বায়ুর মাধ্যমে যে কোনো একটা ফিক্সড পয়েন্ট পি ধরলাম, পি পয়েন্টে ফিক্সড করে দিলাম। তাহলে এই পি পয়েন্টে বেগ কত হবে, v2 = কত হবে। এখন এই বস্তুটা শুরুতে স্থির ছিল, সেটা নিচের দিকে যখন স্থির অবস্থান থেকে যখন নিচের দিকে পতিত হয়েছে বিনা বাধায়, সেটা ভূমি স্পর্শ করে নাই, এমন একটা অবস্থানে আছে যেটা হচ্ছে বায়ু মাধ্যম। এবং বায়ু মাধ্যম সেটা ধরে নিলাম যে পি পয়েন্ট, ওই পি পয়েন্টকে ফিক্সড করে সেখানে হতেছে v2, অর্থাৎ যে প্রাপ্ত বেগটা ওই পয়েন্টের বেগ কত হবে সেটা বের করতে বলছে। তাহলে ওই পয়েন্ট যে অবস্থায় স্থির ছিল সেখান থেকে ওই পয়েন্টের মধ্যবর্তী যে সময়ের ব্যবধান সেটা হবে t2। তাহলে এই t2টা লাগবে, আর সূত্র অনুসারে হবে যে v2 সমানুপাতিক t2। তাহলে এখান থেকে অনুরূপে এটার মতো এটা হবে, তাহলে সেক্ষেত্রে বলা যায় যে v2/t2 = k। তাহলে এটাও কে, এটাও কে, তাহলে দুইটা তো সেম, সিস্টেম ভিন্ন হলেও দুইটার যে সাধারণ ভ্যালু সেটা হচ্ছে কে, মানে কে মানবে কি, তাহলে একটা সম্পর্ক স্থাপন করা যায়। তো এটা সিস্টেম 2 সম্পর্ক স্থাপন করা যায়। সেই সম্পর্কটা বলা যায় এরকম যে v1/t1 = v2/t2 = k। তাহলে এই যে একটা v1/t1 = v2/t2 দাঁড়ালো, এটা অনুরূপে এরকম হবে, একাধিক হবে যে h1/t1 = h2/t2 h3/t3 = k। এটার মতোই এটা হবে যে v1/t1 = v2/t2 v3/t3 k। মানে একাধিক সিস্টেমের জন্য এই সূত্রটা প্রযোজ্য। এত না লিখে দুইটা যদি বিবেচনা, দুইটা সিস্টেম যদি কল্পনা করি, তাহলে সেই ক্ষেত্রে দুইটা সিস্টেমের জন্য এটা দ্বারা v1/t1 = v2/t2, তখন হচ্ছে এটা একটা এমসিকিউ আসে। কীভাবে আসতে পারে এমসিকিউ, যেমন প্রথম সিস্টেমের ক্ষেত্রে বেগ এবং সময় দেওয়া আছে, এবং দ্বিতীয় সিস্টেমের ক্ষেত্রে সময় দেওয়া আছে, বললো যে দ্বিতীয় সিস্টেমের বেগ কত হবে, তখন এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এমসিকিউতে আসবে। 3 নম্বরে বলছে
3 নম্বর সূত্র নিউটনের তৃতীয় সূত্র যেটা, সেটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দ্রুত অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ যে দ্রুত অতিক্রম করে, একটা বিষয় মাথায় রাখতে, একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে বলছে যে দূরত্ব অতিক্রম করে, আর বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দ্রুত অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এখানে উচ্চতা যেটা একই উচ্চতা এরকম কোনো কথা নেই। এখানে একটা উচ্চতা আছে, ওই উচ্চতায় যে মানে একটা উচ্চতা আছে এবং একটা সময় আছে, একটা সময়ে যে উচ্চতা অতিক্রম করে তা ওই সময় বর্গের সমানুপাতিক এরকম বলা হয়েছে। কিন্তু প্রথম সূত্রে তাকালে দেখা যাবে যে একই উচ্চতা থেকে কথা আছে, কিন্তু 3 নম্বর সূত্রের ক্ষেত্রে এরকম কোনো ওয়ার্ড ইউজ করা হয়নি যে কি উচ্চতা থেকে পড়তে হবে, এরকম কোনো কথা বলা হয়নি। অর্থাৎ তৃতীয় সূত্রের ক্ষেত্রে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এই দুইটার মধ্যে মানে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো যে প্রথম সূত্রের ক্ষেত্রে একই উচ্চতা বলার কারণে দুইটাই ভূমিতে পতিত হয়েছে, অথবা দুইটাই যেমন একটা ফিক্সড পয়েন্ট, যেমন পি পয়েন্ট যদি কল্পনা করে নিই, তো পি পয়েন্টটা এসে এবং এটাও তাহলে কিউ পয়েন্টে আসতে হবে, মানে পি পয়েন্টে আসতে হবে, এটা পি পয়েন্টে আসলে এটা পি পয়েন্টে আসতে হবে, এরকম একটা পয়েন্ট বিবেচনা করে নিতে হবে যেখানে H1 এবং H2 দুইটা সমান হবে, অর্থাৎ H1 = H2 হবে। কিন্তু এটার ক্ষেত্রে এরকম কোনো কথা বলা হয়নি, মানে এটা এক উচ্চতা বলা হয়েছে, এখানে এক উচ্চতা নাই। তাহলে সেক্ষেত্রে H1 ≠ H2। এখন H1 আর H2 করতে গেল দুইটা সিস্টেমের ক্ষেত্রে, দুইটা H1 আর H2। যেমন প্রথম সিস্টেমের ক্ষেত্রে, যেমন এখানে একটা বস্তু ছিল স্থির, তো এটা ভূমিতে পতিত হলো, যে মধ্যবর্তী সময় ডিস্টেন্স ছিল T1, আর এখানে যে উচ্চতা সেটা হচ্ছে H1। তাহলে এই ক্ষেত্রে যে শর্তটা দাঁড়ায় সেটা হচ্ছে H1 সমানুপাতিক T1 স্কোয়ার। তাহলে H1 = K T1 স্কোয়ার। তাহলে এটা বলা যায় যে H1/T1 স্কোয়ার = K। যেহেতু H1 ≠ H2, সেহেতু এটা পি পয়েন্টে ফিক্সড করে দেওয়া যায়। পি পয়েন্টে ফিক্সড করলে পারে মানে এখানে একটা এটা ফিক্সড করে দেওয়া হয়েছে, ফিক্সড করে দেওয়া হয়েছে, মানে ফিক্সড করে দেওয়া হয়েছে কি এই বস্তুটা শুরুতে স্থির ছিল, স্থির অবস্থান থেকে পড়তেছে। ধরলাম যে H2 দূরত্ব অতিক্রম করছে এবং H2 দূরত্ব আসতে একটু সময় লাগছে, পড়তেছে কিন্তু ভূমিতে আর পতিত হয় নাই। যেটা এটার ক্ষেত্রে দেখা যায় ভূমিতে পতিত হয়েছে, এটার ক্ষেত্রে দেখা যায় ভূমিতে পতিত হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে ভূমিতে পতিত হয়নি, পি পয়েন্টে ফিক্সড হয়ে গেছে। তাহলে এটার ক্ষেত্রে যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে H2 সমানুপাতিক T2 স্কোয়ার বা H2/T2 স্কোয়ার = K ধ্রুবক। তাহলে এটার ক্ষেত্রেও কে আছে, এটার ক্ষেত্রেও কে আছে, দুইটা সেম জিনিস। এই কারণে দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায়, H1/T1 স্কোয়ার = H2/T2 স্কোয়ার = হচ্ছে K। এই যে H1/T1 স্কোয়ার = H2/T2 স্কোয়ার দাঁড়ালো, তো এটা হচ্ছে একটা এমসিকিউ। কীভাবে প্রশ্ন আসবে কীভাবে, যেমন এটা সিস্টেম এক এটা, তো বললো যে প্রথম সিস্টেমে বললো যে H1 আর T1 যেটা মানে 2 সেকেন্ডে, এই প্রথম সিস্টেমের ক্ষেত্রে যেমন বললো যে 2 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, এবং অন্য একটা সিস্টেমে 5 সেকেন্ডে কত উচ্চতা অতিক্রম করবে, এরকম বলতে পারে না। যেমন 2 সেকেন্ডে প্রথম সিস্টেমে বলছে কি 2 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, এবং দ্বিতীয় সিস্টেমে বলছে যে 5 সেকেন্ডে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে, এরকম প্রশ্ন আসে এমসিকিউতে আসে। তো তখন হচ্ছে সেই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তখন কী হবে যে কতটুকু দূরত্ব অতিক্রম করছে তার মানে কি H2 বের করতে বলছে, তাহলে H2 = H1/T1 স্কোয়ার = T2 স্কোয়ার, এটা করে দিলে H2 পাওয়া যাবে।